মির্জা আব্বাস সাহেব 50 লাখ টাকা দিছে, 10 লাখ টাকা ক্যাশ দিছে, বাকিটা অ্যাকাউন্টে দিছে হাদিকে খুন করার জন্য ফয়সালকে। এটা নাকি ভারতের ইন্ডিয়ার ম্যাজিস্ট্রেটকে ফয়সাল বলছে। আমরা সত্যতা জানি না, শোনা যেই কথা। ওসমান হাদি প্রশ্নে মির্জা আব্বাস কি ফেঁসে যাচ্ছেন? নানান জল্পনা কল্পনা হিসাব নিকাশ মিলে যাচ্ছে। ভারতে আটককৃত ওসমান হাদির শুটার হত্যাকারী তার ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে কি জবানবন্দি দিয়েছেন, সেখানকার বিভিন্ন সোর্স থেকে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন ওসমান হাদিকে হত্যার জন্য এবং 50 লাখ টাকার 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, বাকিটা দেওয়ার কথা ছিল। শরীফ ওসমান হাদি তিনি যে নিহত হন এবং হয়েছিলেন, এবং সেই নিহত হওয়ার সময় তার যে যাদের উপর পুলিশের সন্দেহ ছিল, সেই সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে এক নম্বরে যাকে হত্যাকারী হিসেবে আমাদের পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করেছিল যে এই লোকটাই হত্যাকারী। শরীফ ওসমান হাদির খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে বলল যে এই হত্যাকাণ্ডের সাথে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে নাম উঠে আসছে মির্জা আব্বাসের। আপনারা সকলে অবগত আছেন, ভারতে গ্রেপ্তার হয়েছে হাদি হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি শুটার ফয়সাল, এবং ভারতে গ্রেপ্তার হয়ে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছে সে। ঘটনা কতটা সত্য সেটা এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি, তবে বলাবলি হচ্ছে এবং যে সংবাদ গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে তা থেকে মির্জা আব্বাসের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে অনেকে ধারণা করছে। অনেকে বলাবলি করছে মির্জা আব্বাস নাকি নগদ 10 লক্ষ টাকা দিয়েছিল এবং 30 লক্ষ টাকা পরবর্তীতে দেওয়ার কথা ছিল, এরকম সংবাদও অনেকেই ছড়াচ্ছে। আসলে কোনটা সত্য? সত্যিকার অর্থে কি মির্জা আব্বাস জড়িত হাদি হত্যার সঙ্গে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, মোটিভ রয়েছে, মির্জা আব্বাসকে নাকি ফাঁসানো হচ্ছে? চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখে আসি, কয়েকজনের মুখ থেকে গুরুত্বপূর্ণ মতামত শুনবো, তারা কি মনে করছে, তারা কি ভাবছে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, এবং ভিডিওটি যদি পারেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি মির্জা আব্বাসের নাম কেন জড়ানো হচ্ছে। সত্যিকার অর্থে কি মির্জা আব্বাস জড়িত হাদি হত্যার সঙ্গে? হাদি ভাই বললে গেছে আমার খুনের বিচার চাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভিতরে কতটা শহীদি তামান্না থাকলে মানুষ এই কথা বলে যে আমার খুনের বিচার চাই। এই আমার খুনের বিচারটা আপনারা নিশ্চিত করেন। এবার পয়েন্টে আসেন সোজাসুজি, একদম কোনো ধরনের কাটছাট ছাড়া সোজা সাপটা কথা হবে। যে এখন উঠে আসছে লেখালেখিতে, আলোচনা সমালোচনায় যে মির্জা আব্বাস সাহেব 50 লাখ টাকা দিছে, 10 লাখ টাকা ক্যাশ দিছে, বাকিটা অ্যাকাউন্টে দিছে হাদিকে খুন করার জন্য ফয়সালকে। এটা নাকি ভারতের ইন্ডিয়ার ম্যাজিস্ট্রেটকে ফয়সাল বলছে। আমরা সত্যতা জানি না, শোনা যেই কথা, যেই হচ্ছে গিয়ে সাউন্ড নয়েজ সেটা। তো এখন হাদিকে খুন করার পিছনে, হত্যা করার পিছনে যদি মির্জা আব্বাস সাহেবের হাত থেকেই থাকে, যদি সেটা প্রমাণিত হয় ফয়সালের কাছ থেকে, বুঝলেন কথায় ভুল হলে বলেন, যদি হাদিকে হত্যা করার পিছনে মির্জা আব্বাসের হাত থেকেই থাকে, তবে তারেক রহমানের প্রতি আমার সাজেশন, পরামর্শ, অনুরোধ, রিকোয়েস্ট থাকবে যে ভাই তো না, এখন প্রধানমন্ত্রী জনাব, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার দলের কে কত বড় খুঁটি, কার কত ত্যাগ, কে কি করছে না করছে, এই কথা আমি শুরুতেও তারেক রহমান সাহেবকে বলছিলাম যখন তিনি দেশে আসেন। আপনার ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ নাই। যদি কিনা মির্জা আব্বাস সাহেব জড়িত থাকেন, তবে আপনার কাউকে সেভ এক্সিট দেয়া, একজন খুনিকে লালন পালন করা, তাকে দোষ থেকে বাঁচানো, এই সমস্ত দিকে আপনার মনোযোগ দেওয়ার কোনো দরকারই নাই। যে খুন করছে সে খুনি, সে বিএনপি করে না, যুবদল করে না, আওয়ামী লীগ করে না, ছাত্রলীগ করে না, গণ অধিকার করে না, এনসিপি করে না, জামাত করে না, শিবির করে, ডাজেন্ট ম্যাটার। সে খুন করছে, সে খুনি, তার আর কোনো পরিচয় নাই। কারণ তারেক রহমান সাহেব, আপনার ফিউচার আছে, বিএনপির ফিউচার আছে। যদি, আমি কিন্তু বলছি যদি মির্জা আব্বাস সাহেব কোনোভাবে জড়িত থাকে, তবে তারেক রহমানের জায়গা থেকে, বিএনপির জায়গা থেকে কোনো ধরনের চেষ্টা যেন না করা হয় খুনিকে হেল্প করার জন্য।
আমি কিন্তু বলছি না মির্জা আব্বাস সাহেব খুন করছে, আমি বলছি কোনোভাবে সে যদি জড়িত থাকে, এখন যে কথা আসছে যে 50 লাখ টাকার বিনিময়ে ফয়সাল খুন করছে, এটা যদি সত্যই হয়ে থাকে তবে সেই কথা কিন্তু বলছি। তবে তারেক রহমানের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে, বিএনপির জায়গা থেকে যাতে করে কোনো ধরনের স্যাক্রিফাইস, কোনো ধরনের হেল্প না আসে। যদি হেল্প আসে, যদি মূল খুনি যদি পার পেয়ে যায়, সেভ পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনিরাপদ। অনির্বাত। আরে ভাই, মতের বিরোধ হতেই পারে, চিন্তার ভিন্নতা আসতেই পারে। হাদি কি বলছে? জান দেব, জুলাই দেব না। আরে ভাই, এই জুলাইয়ের জন্য তারেক রহমান দেশে আসছে। আজকে তারেক রহমানের মেয়ে, তারেক রহমান প্রধানমন্ত্রীর মেয়ে আজকে যে কোনো জায়গায় কোনো ধরনের জটিলতা ছাড়া যেতে পারতেছে, অকেশনে, ইনভাইটে, খেলায়, এখানে সেখানে প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে ঘুরতেছে, সবার কাছে পরিচিত হতেছে, আগামী নেত্রী। এটা সম্ভব ছিল জুলাই না হলে? জুলাই কি কারো বাপের নাকি? হ্যাঁ, জুলাই কি সমন্বয়কদের কেনা সম্পত্তি? জুলাইতে আন্দোলন ছাত্রদল করছে না, জুলাইতে আন্দোলন পুলিশ সিভিলে করছে না, সেনাবাহিনী করছে না, গার্মেন্টস কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, আইনজীবীরা, ডাক্তাররা, মাইয়া পোলা, প্রেমিকা, ভার্সিটি পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, কলেজ পড়ুয়া, গার্মেন্টসের লোক, হকারের লোক, জুলাই সবার। এই জুলাইয়ের কারণে আজকে এত সুন্দর নির্বাচন ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক, আগের নির্বাচনের সে তো ভালো হয়েছে। কথা বললে বললেন। তাই জুলাইকে বাঁচাইতে চাইছে হাদি, এই জুলাইকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চাইছে। মুখ থেকে তো বলেই দিয়েছে জান দেব, জুলাই দেব না, বলছে না হাদি? তো সেই হাদি কি করছে? চুরি, বাটপারি, চোট্টামি, লুচ্চামি করছে। নতুন ধারার রাজনীতি শিখাইতেছিল, মানুষের দ্বারে দ্বারে যাইতেছিল। মানুষ ব্যবসায় যে টাকা চাঁদাবাজি করে, হাদির পকেটে টাকা ঢুকাই দিয়ে যায়, বাবা তুমি রাজনীতি করো, তুমি ইলেকশন করো, তুমি প্রচার প্রসারণা করো। তাহলে হাদির রোল মডেল তৈরি করতে চাইছে না? করছে না? হাদির জানাজা প্রথম সারিতে বসে, আমিও জানাজার নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিছিল, আলহামদুলিল্লাহ। লাখ লাখ মানুষ নিজের টাকা খরচ করে গ্রামগঞ্জে থেকে হাদির জানাজা পড়তে গেছে। এমনি করছে। হাদির জীবনের রাজনৈতিক জীবন কয় বছরের ক্যারিয়ার। তো সেই হাদির মতো পার্সন আজকে দেশে থাকলে দেশ আরো আগায় যাইতো, দেশে আরো দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম বন্ধ হয়ে যাইতো। তো সেই হাদিকে মির্জা আব্বাস হোক আর যাই হোক, যে খুন করুক না কেন, আসল খুনি বের হয়ে আসুক, আসল খুনি শাস্তি পাক। আসল হাদির খুনকে কোনোভাবে জোর জুলুম করে যেন নিরীহ মানুষের উপরে চাপানো না হয়, সেই দিকেও আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করুক, কে আসল খুনি সেই যেন শাস্তি পায়। ওসমান হাদি প্রশ্নে মির্জা আব্বাস কি ফেসে যাচ্ছেন? নানান জল্পনা কল্পনা, হিসাব নিকেশ মিলে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সিগনিফিকেন্ট ডিসকাশন। দর্শক, সোশ্যাল মিডিয়ায় নানান কথা চাউর হচ্ছে, ছড়িয়ে পড়েছে। কেউ বলার চেষ্টা করছে ভারতে আটককৃত ওসমান হাদির শুটার, হত্যাকারী, তার ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে কি জবানবন্দি দিয়েছেন। সেখানকার বিভিন্ন সোর্স থেকে সোশ্যাল মিডিয়ায় কেউ বলার চেষ্টা করছেন যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন ওসমান হাদিকে হত্যার জন্য, এবং 50 লাখ টাকার 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, বাকিটা দেওয়ার কথা ছিল। এবং এই জন্যে ওসমান হাদির শুটার অ্যারেস্ট হওয়ার সাথে সাথে মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন মানসিক চাপে, যে তিনি তো এর সাথে জড়িত, অতএব এখন তো সব ফাঁস হয়ে যাবে, কি হবে এখন? এসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন সত্যি কি ফেসে যাচ্ছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে কথাগুলো, মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ টাকা ক্যাশ দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত এগুলো মোটেও বিশ্বাস করি না। এগুলো আমি গুজব হিসাবে রাখতে চাই। তারপরও ফেসে গেছেন ইন দি সেন্স, ইট মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট। বিষয়টা হচ্ছে এরকম, বিএনপির সাপ্রি অ্যাক্টিভিস্টদের কারণে মির্জা আব্বাস অযাচিতভাবে গুজবের উপর ভিত্তি করে ফেসে গেছেন। অনেক মানুষ বিশ্বাস করছে যে আসলে মির্জা আব্বাস ঘটনা ঘটিয়েছে, কারণ শুরু থেকেই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই যারা তাকে রিক্সা করে হসপিটাল নিয়ে যাচ্ছিল, তারা ওসমান হাদিকে, তারাই তখন বিএনপিকে গালি দিচ্ছিল যে বিএনপি সন্ত্রাসীরা, তোদের শেষ দেখে ছাড়বো, চাঁদাবাজ, ইত্যাদি ইত্যাদি। এবং গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর যখন ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তখন মির্জা আব্বাস দেখতে গিয়েছেন। তখন মির্জা আব্বাসকে সন্দেহ করেছিল মানুষ, এবং এই সর্বপ্রথম সন্দেহের তালিকায় মির্জা আব্বাস ছিলেন। এই জন্য মির্জা আব্বাসের নামে যদি কোনো গুজব ছড়ানো যায়, 50 লাখ টাকা অমুক তমুক, এগুলো খুব সহজেই মানুষ বিশ্বাস করবে, অধিকাংশ মানুষকে বিশ্বাস করানো যাবে। এবং আসলে আমরা দেখছি
এই গুজব মানুষ বিশ্বাস করছে। আই রিপিট, দ্যাট ইজ গুজব। মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, এর কোনো সত্যতা নেই। কারণ যে সোর্স থেকে বলা হচ্ছে যে শুটার ফয়সাল ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে বলেছে, রিমান্ডে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলেছে এটা আপনি জানছেন কিভাবে? কর্নেল হাসিনা হোক আর যেই বলুক না কেন টকশোতে, আপনি জেনেছেন কিভাবে? কোন পত্রিকায় নির্ভরযোগ্য কোন, আর এগুলো কনফিডেন্সিয়াল, এটা গোপন কথা, এটা কিছুতেই মিডিয়ায় আসার কথা না। আর কোন সোর্স থেকে যদি আসে তাহলে সেটা ভারতের বিভিন্ন পত্রিকা আলোচিত হতো, কিন্তু না, দুনিয়ার কেউ জানে না যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছে, এই কথা বলেছে শুটার ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ডে, আর আপনি জানলেন, আর আপনি এটা টকশোতে বললেন না, এটা ফাও কথা। আর আসলে যদি এরকম কোনো কথা ম্যাজিস্ট্রেটের কাছে শুটার ফয়সাল বলে থাকতো তাহলে এটা কিছু লোক গুজব ছড়াচ্ছে এরকম থাকতো না, এটা আমরা সবাই সত্য হিসেবে প্রচার করতাম এবং তোলপাড় সৃষ্টি হতো, আন্তর্জাতিক পত্রিকায় চলে যেত। সব পত্রিকা তো আর বিএনপি দখলে না, এটা নিয়ে অনেক কিছু হতো। অতএব মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন বা এই যে কথাগুলো, এবং ফেসে যাওয়ার ভয়ে মানসিক চাপ থেকে তিনি অসুস্থ হয়েছেন, এগুলো সব মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে তিনি বৃদ্ধ মানুষ, তিনি সম্ভবত চেইন স্মোকার, রোজার দিন, স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি ডায়াবেটিক্সের রোগী। এরকম অসুস্থ হওয়াটা নর্মাল, এবং নানান চাপ তো তার আছেই ব্যক্তি জীবনে, অনেক দায়িত্ব। তো এইটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এখন। কেন হচ্ছে যে অধিকাংশ মানুষ এখন এই গুজব বিশ্বাস করছে যে মির্জা আব্বাস দায়ী, তিনি 50 লাখ টাকা দিয়েছেন, এবং এই বিশ্বাস করার নানান এবং পরিবেশ পরিস্থিতি, নানান হিসাব নিকে জল্পনা কল্পনা কিন্তু এই গুজবের সাথে মিলে যাচ্ছে। যে শুরুতেই তো ইনকিলাব মঞ্চের ছেলেরা তাকে দায়ী করেছিল, তাকে নিয়েই সন্দেহ ছিল, ইউনূসের আমলে তাকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। বিএনপির আইনজীবী আজকে যিনি ডেপুটি স্পিকার হয়েছেন, তিনিই তো তাকে এই ফয়সালকে জেল থেকে বের করেছিলেন, জামিন করিয়ে দিয়েছিলেন। অতএব এখানে তার মির্জা আব্বাসের সম্পৃক্ততা থাকা স্বাভাবিক। এই যে মানুষের জল্পনা কল্পনা, এটা মিলে যাচ্ছে, এইসব নিয়ে মিলে যাচ্ছে এই গুজবের সাথে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে মির্জা আব্বাস 50 লাখ টাকা অমুক তমুক, এগুলো সব গুজব। কিন্তু কেন এটা বিশ্বাস করছে এবং কেন এটা নিয়ে কথা বলার অনেকে বলছে, ওই যে মির্জা এখানে হত্যা কে করেছে কি এটা নিয়ে তদন্ত হবে, কিন্তু কিছু লোক এবং বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা জামাতকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। হ্যাঁ, জামাত ফেসে যাবে, সাদিক ক্যাম্প, এই যে উদ্ভট কথাগুলো জামাত জামাত এই যে বলেছে, তার একটা রিয়াকশন এটা, জামাত ফেসে যাচ্ছে। হ্যাঁ, আবার ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে জামাত জড়িত অমুক তমুক, এই যে প্রশ্নগুলো, এগুলো নিয়ে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে নোংরামি করেছে, জামাতকে কখনোই ফাঁসানো যাবে না, জামাতও ফাঁসবে না, মির্জা আব্বাসও ফাঁসবে না, প্রকৃত হত্যাকারীরাই ফাঁসবে, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু চূড়ান্ত সত্য বের হওয়ার আগে মিডিয়া ট্রায়াল, এই যে গুজব ট্রায়াল, এই ট্রায়ালে কখনো জামাত ফেসেছে, এখন মির্জা আব্বাস ফেসেছে। কিন্তু মির্জা আব্বাসের ভাগ্য খারাপ, হিসাব নিকাশ জল্পনা কল্পনা এগুলোর সাথে মির্জা আব্বাসের বিরুদ্ধে যে অভিযোগ সেটা মিলে যাচ্ছে। আর জামাতেরটা ওটা কয়েক মিনিটের বেশি টিকে নাই, কিন্তু আরো কিছু মিডিয়া জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে, দিন শেষে সঠিক তথ্য বের হয়ে আসবে, যাতে দেখা যাবে জামাতও জড়িত না, মির্জা আব্বাসও জড়িত না। এখন মির্জা আব্বাস ওসমান হাদির হত্যাকারী, এটা যে মানুষ বিশ্বাস করে, এই গুজব বিশ্বাস করে, এর জন্য দায় মূলত বিএনপি। তারা যদি জামাতকে দায়ী করে অযাচিত বক্তব্য ফাও কথা না বলতো, আবার কখনো এই বিএনপি অ্যাক্টিভিস্টরা জুমাকে দায়ী করে, ইনকিলাব মঞ্চ নিজেদেরকেই দায়ী করে, এ ধরনের নোংরা রাজনীতি না করতো, তাহলে আজকে মির্জা আব্বাস এভাবে জাতির সামনে ভিলেনে পরিণত হতেন না। মির্জা আব্বাস অসুস্থ, তার স্বাস্থ্যের আপডেট জানানো হচ্ছে। এই যে তার অসুস্থতা, এই জন্য এখন এতে দায়ী করা হচ্ছে। আল্লাহ না করুক তিনি যদি মৃত্যুবরণ করেন, মির্জা আব্বাস বেঁচে আমাদের মাঝে ফিরলেও তিনি স্বাভাবিকভাবে আর রাজনীতি করতে পারেন কিনা সন্দেহ আছে। একদম আল্লাহর মিরাকেল যদি হয়, ওবায়দুল কাদের মতো একদম মৃত্যুর মুখ থেকে এসে আবার স্বাভাবিক জীবনযাপন করেছেন, দ্যাটস ডিফারেন্ট, বাট মির্জা আব্বাসের ক্ষেত্রে সেটা মনে হয় না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল এই খবর নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তথ্য জানানো হয়েছে। হাসপাতাল চিকিৎসকদের বরাতে ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, শারীরিক বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক দিকে যাচ্ছে, ব্রেইনের জটিলতা হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে, তবে অবস্থা এখন উন্নতির দিকে। উল্লেখ্য, শারীরিক অবস্থা উন্নতি হয় গত 15 মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশ্বগত চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। হ্যাঁ, চিকিৎসা চলছে এবং এই যে কোনো সময় ডিটোরিয়েটও হতে পারে, বলা যায় না। তো এই পরিস্থিতিতে যদি আল্লাহ না করুক মির্জা আব্বাসের কোনো অঘটন ঘটে, তিনি যদি মারা যান, তাহলে মানুষ কিন্তু এটাই বিশ্বাস করবে যে ওসমান হাদি হত্যার সাথে তিনি জড়িত এবং ফেসে যাওয়ার ভয়ে বা মানসিক চাপ থেকে তিনি অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
এই গুজব কিন্তু জনগণকে গুজব বাজরা খাওয়াতে সহজেই পারবে। যেমন এটা যে গুজব, এটা আমরা বলছি, একই সাথে এটা বিএনপির নোংরামির ফল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ শরীফ ওসমান হাদির খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে বলল যে এই হত্যাকাণ্ডের সাথে জামায়াতের লোকেরা জড়িত, তখন দেশের একটি বিশেষ রাজনৈতিক মহলে, বিশেষ করে বিএনপি পন্থীদের মাঝে যেন খুশির বন্যা বয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উল্লাস আর আহ্লাদ দেখলে মনে হয় যেন তারা আকাশের চাঁদ হাতে পেয়েছে। তাদের দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন আজ পূরণ হয়ে গেছে। কিন্তু হায়, সত্যের অর্ধেকটা গিলে আর বাকি অর্ধেকটা লুকিয়ে রেখে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের সেই আনন্দের আয়ু যে কত ক্ষণস্থায়ী তা এই ঘটনার পুরো আনকাট ভিডিওটি দেখলেই একদম পরিষ্কার হয়ে যায়। আসল ঘটনাটি কি আপনারা জানেন? গত 7ই মার্চ রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ এর হাতে গ্রেফতার হয় হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত পটুয়াখালীর 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং ঢাকার 34 বছর বয়সী আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা যায় এই খুনিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং গত কয়েক মাস ধরে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। এরপর টানা 14 দিনের পুলিশ রিমান্ড শেষে ঠিক গতকাল রোববার তাদের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আর সেই আদালত চত্বরেই ঘটে যায় সেই চরম নারকীয় ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে ফয়সাল করিম মাসুদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। সে শুধু নিজের সম্পৃক্ততা অস্বীকারই করেনি, বরং রেগে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসে। সে বলে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি এবং জামাত জড়িত। জামাত বিএনপির একটা চাল হতে পারে। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমাকে গুলি করতে দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফয়সালের মুখে স্পষ্ট দুটি দলের নাম শোনার পরও ভারতের সেই সাংবাদিকরা ঠিক বাংলাদেশের কোনো স্বার্থান্বেষী মহলের মতোই অদ্ভুত এক ধারতারা বা এক পেশে আচরণ শুরু করেন। তারা বিএনপি এবং জামাত এই দুটি দলের নাম শোনার পরও ফয়সালকে বারবার কেবল একটি প্রশ্নই করতে থাকেন, জামাতের কারা কারা জড়িত। তারা একবারের জন্য জানতে চাইলেন না যে বিএনপির কারা কারা জড়িত। আর ঠিক এই সুযোগটাই লুফে নিয়েছে দেশের বিএনপি পন্থী সাইবার যোদ্ধারা। তারা অত্যন্ত সুকৌশলে ফয়সালের বক্তব্যের বিএনপি অংশটুকু সুনিপুণভাবে কেটে ফেলে দিয়ে শুধু জামাত অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এক নোংরা প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, ফয়সাল তার বক্তব্যের এক পর্যায়ে শহীদ হাদিকে জামাতের প্রোডাক্ট বলেও আখ্যা দেয়। এখন একটু সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করুন, যে ফয়সাল বলছে হাদি একজন জামাতের প্রোডাক্ট, সেই ফয়সালই আবার পরক্ষণে বলছে যে জামাতের লোকেরাই তাদের প্রোডাক্টকে খুন করেছে। একজন পলাতক খুনির এই চরম স্ববিরোধী এবং অসংলগ্ন প্রলাপকে পুঁজি করে যারা আজ রাজনৈতিক ফায়দা হাসিলের নেশায় মত্ত, তারা কি আসলে শহীদ হাদির বিচার চায়, নাকি তারা এই মর্মান্তিক মৃত্যুকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়? যখন একটি নির্মম খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভারতের মাটিতে দাঁড়িয়ে এমন বিভ্রান্তিকর বয়ান দেয়, আর দেশের একটি প্রধান রাজনৈতিক দল সেটাকে এডিট করে নিজেদের সুবিধা মতো প্রচার করে, তখন বুঝতে হবে যে নতুন বাংলাদেশের রাজনীতি কতটা নিচু স্তরে গিয়ে ঠেকেছে। শহীদ ওসমান হাদির রক্তের সাথে এই যে নগ্ন উপহাস, দেশের সাধারণ মানুষ এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা এটা কিন্তু বুঝে না শুধু বিএনপি। রাজনীতির এই পুরো খেলাটা যদি আমরা একটু উপর থেকে অর্থাৎ বৃহত্তর ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে বর্তমান সরকারি দল বিএনপির এই চরম রাজনৈতিক অন্ধত্ব দেখে অবাক না হয়ে উপায় নেই। বিএনপি হয়তো সাময়িক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এই অতি সহজ সমীকরণটি বুঝতে নিদারুণভাবে ব্যর্থ হচ্ছে যে ভারতের কাছে আসলে বিএনপি এবং জামাত উভয় দলেই তাদের কমন শত্রু, মুদ্রার এপিঠ ওপিঠ। আজ হয়তো বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিপদে পড়ে ভারত সাময়িকভাবে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে, কিন্তু তাদের একমাত্র এবং পরীক্ষিত অকৃত্রিম বন্ধু যে কেবল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, সেটা তো দিনের আলোর মতোই পরিষ্কার। এর সবচেয়ে বড় এবং ঐতিহাসিক প্রমাণ তো আমরা গত 5 আগস্টেই দেখেছি, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে গিয়ে নামলেন, তখন ভারতের সরকারি দল বিজেপি এবং কট্টর বিরোধী দল কংগ্রেস, যারা কিনা নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে তা কুমড়ো সম্পর্ক নিয়ে চলে, তারা সবাই মিলে নজিরবিহীনভাবে এক হয়ে হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংসদে। একবার গভীরভাবে ভেবে দেখুন, একটি দেশের সরকার এবং বিরোধী দল যখন ভিনদেশী একজন নেত্রীর জন্য নিজেদের সব বিভেদ ভুলে গিয়ে এক বিন্দুতে এসে দাঁড়ায়, তখন বুঝতে হবে সেই নেত্রী তাদের কতটা আপন এবং তাদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য কতটা জরুরি। অথচ আজ সেই ভারতের পাতা ফাঁদেই পা দিচ্ছে বিএনপি। ক্ষমতার লোভে পড়ে কেবল ভারতের মন জোগাতেই তারা আজ ঠিক আওয়ামী লীগের মতো করে তাদের একসময়ের রাজপথের পরীক্ষিত মিত্র জামাতকে চরম শত্রু বানিয়ে ফেলছে। এখানে আমাদের বারবার মনে পড়ে যায় বেগম খালেদা জিয়ার কথা। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসের
মানুষের জায়গাটা ছিল একদম ভিন্ন। ভারত বছরের পর বছর ধরে নানাভাবে চাপ দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু কখনোই ভারতের কথায় জামাতকে ছাড়েননি, তাদের চাপের কাছে মাথা নত করেননি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে বর্তমান শীর্ষ নেতা তারেক রহমান হয়তো সেই রাজনৈতিক সাহসটুকু দেখাতে পারছেন না। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতপন্থী একটি অংশ তাকে এমনভাবে ভুল বোঝাচ্ছে যে তিনি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী জামাতকে কোণঠাসা করার এক আত্মঘাতী খেলায় মেতেছেন। এমনকি নিজের সরকারে ভারতপন্থীদের সবচেয়ে বড় বড় পদ দিয়ে রেখেছেন। এই ভারতপন্থীরা অত্যন্ত সুকৌশলে দলের হাইকমান্ডের চোখ থেকে এই চরম সত্যটি আড়াল করে রাখতে চাইছে যে শহীদ ওসমান হাদির খুনিদের দিয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত আসলে একটি নয় বরং দুটি দলের নামই উচ্চারণ করিয়েছে, বিএনপি এবং জামাত। এই যে খুনি ফয়সাল একই সাথে দুটি দলের নাম নিল, এটা কি নিছক কাকতালীয়? মোটেও না। রাজনীতি সচেতন যে কেউই বুঝবেন এটা মূলত ভারতেরই শিখিয়ে দেওয়া একটি সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর স্ক্রিপ্ট। তারা জেনে বুঝে অত্যন্ত সুকৌশলে এই হত্যাকাণ্ডের দায় বিএনপি এবং জামাত উভয় দলের ঘাড়েই চাপিয়ে তাদেরকে এক সুতোয় ফাঁসাতে চায়। আজ হয়তো ফয়সাল শুধু দলের নাম বলছে, কিন্তু কে বলতে পারে আগামীকাল হয়তো ভারতের কোনো গোয়েন্দা সংস্থার শেখানো বুলিয়া উড়ে সে সরাসরি বলে বসবে যে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস কিংবা তার জামিনকারী স্বয়ং ডেপুটি স্পিকার জড়িত, এবং জামাতের ঢাকা ৮ আসনের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিনকেও এর সাথে জড়িত করা হতে পারে। আর ঠিক এমন একটি বোমা ফাটাতে পারলেই কেল্লাফাতে দুই দলের শীর্ষ নেতাদের ফাঁসিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক চরম বিশৃঙ্খলা তৈরি করার এর চেয়ে মোক্ষম অস্ত্র ভারতের কাছে আর কি হতে পারে? অথচ দেশের প্রতিটি সচেতন মানুষ খুব ভালো করেই জানে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ ওসমান হাদির এই নির্মম ঘটনার মাস্টার মাইন্ড এবং নেপথ্যের কারিগর হলো সেই পতিত আওয়ামী লীগ। ভারতের এই সুগভীর ষড়যন্ত্র এবং নিজেদের ভেতরের ভারতপন্থীদের এই চক্রান্ত যদি বিএনপি এখনো বুঝতে না পারে, তবে আগামী দিনে শুধু জামাত নয়, খোদ বিএনপিকেও এর চরম মূল্য চোকাতে হবে। রাজনীতির এই ভয়ঙ্কর এবং অদৃশ্য ফাঁদ থেকে নতুন বাংলাদেশ কবে মুক্ত হবে সেটাই এখন আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তিনি যে নিহত হন এবং হয়েছিলেন, এবং সেই নিহত হওয়ার সময় তার যে যাদের উপর পুলিশের সন্দেহ ছিল, সেই সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে এক নম্বরে মানে যাকে হত্যাকারী হিসাবে আমাদের পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করেছিল যে এই লোকটাই হত্যাকারী, সেই ফয়সালকে আপনারা জানেন যে সেখান থেকে পালিয়ে ভারত চলে গিয়েছিল, এবং সেখানে এই মার্চ মাসের ৮ তারিখে তাকে আটক করা হয়েছিল ভারত থেকে। ভারতের ২৪ পরগনার এই যে বনগাঁও এলাকা আছে আমাদের সীমান্তের একদম লাগোয়া, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং গ্রেপ্তার করার পর তাকে প্রাথমিক একদিন ধরনের জিজ্ঞাসাবাদ হয়েছিল, এবং তারপর সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বেশ মিডিয়াতে নিউজও ছাপা হয়েছিল, এবং সেখানে আমরা শুনেছিলাম মিডিয়ার খবর থেকে যে উনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে উনি এই হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু তারপর তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হলো আদালতে সাবমিট করার পর সেখান থেকে তাকে 2 সপ্তাহের জন্য রিমান্ডে দেওয়া হয়, এবং রিমান্ড শেষে আজকে তাকে আবার কোর্টে প্রডিউস করা হয়। কোর্ট তাকে 2 সপ্তাহের জন্য কারাগারে পাঠায়, এবং 2 সপ্তাহে কারাগারে পাঠানোর পর আগামী মাসের মানে এপ্রিলের 2 তারিখে তাকে আবারও আদালতে হাজির করা হবে, এবং তখন কোর্ট কী সিদ্ধান্ত দেবে কি দেবে না সেটা অন্য কথা। কিন্তু আজকে আলোচনা হলো এটা নিয়ে যে যখন তাকে আদালত থেকে বের করে মানে আপনার জেলে নিয়ে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হচ্ছিল, তখন সেখানকার সাংবাদিকরা হেঁটে যাওয়ার সময় তাকে কিছু প্রশ্ন করেন। অনেক ধরনের প্রশ্ন ছিল, আপনি কেন হত্যা করেছেন, হত্যার সঙ্গে কে জড়িত, আপনার সঙ্গে কে জড়িত, আপনাকে কারা নিয়োগ করেছিল, কী করেছিল না করেছিল, এগুলো অনেক ধরনের নানা ধরনের প্রশ্ন হয়, যেটা হয় আর কি। আপনারা দেখবেন যখন এইভাবে কেউ একজন বেরিয়ে যেতে নেয়, সাংবাদিকরা তার পিছু নেয়, সাংবাদিকরা বুম হাতে নিয়ে নানা ধরনের এক একজন এক একটা প্রশ্ন করে, কিন্তু অনেকে বিরক্ত হন এই ধরনের প্রশ্ন দেখে। কিন্তু এর একটা কিন্তু সাইকোলজিক্যাল এফেক্ট আছে, এটা আপনারা মাথায় রাখবেন। সাইকোলজিক্যাল এফেক্ট কি, যখন নাকি নানা ধরনের প্রশ্ন উঠতে থাকে তখন যার উপর প্রশ্নটা করে সে এক পর্যায়ে তার ধৈর্য হারায় ফেলায়, এবং ধৈর্য হারিয়ে ফেলে সে এমন কিছু কথা বলে দেয় যেটা থেকে হয়তো পরবর্তী সময়ে যারা নাকি এই অনুসন্ধান করেন, এই সমস্ত ইনফরমেশন চান, তদন্ত করেন, তাদের কিছু ক্লু মিলে যায়। কারণ এমনিতে তারা যখন জিজ্ঞাসাবাদ করেন তখন তো একটা টাইপ একই ধরনের প্রশ্ন তারা করতে থাকেন, আর এই সাংবাদিকদের প্রশ্নের মধ্যে বহুমুখী প্রশ্ন থাকে, এবং যারা হেঁটে যায় তারা নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে যায়, যেটা এই নির্লিপ্ত মনোভাবটা ধরে রাখা সবসময় সহজ হয় না, এবং অনেকে নানা ধরনের টুকটাক উত্তরও দিয়ে দেন। আমি এখানেও দেখলাম যে উনি কিন্তু কিছুটা অসহিষ্ণু হয়ে এক পর্যায়ে কিছু উত্তর দিলেন। প্রথম থেকে উনি খুব ঠান্ডা মাথায় বলছিলেন যে এই হত্যার সঙ্গে তিনি জড়িত নন,
এই যে বললেন জড়িত নন, এই কথাটাই কিন্তু অবিশ্বাসযোগ্য। কারণ এই কারণে যে উনি কিন্তু শুরুতে বলেছিলেন, যখন ওদের কাছে ধরা পড়েছিলেন এই ইন্ডিয়ান মানে কলকাতা পুলিশের কাছে, মানে এই পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, তখন উনি কিন্তু প্রাথমিকভাবে বলেছিলেন যে উনি এই হত্যার সঙ্গে জড়িত আছেন। এবং সেটা আমরা নিউজও পেয়েছি যে এসটিএফ সূত্র তারা জানিয়েছিল যে জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এটা কিন্তু শুরুতে প্রথমবার যখন ধরা পড়ে 14 দিন আগে। তারপরে এই 14 দিন তাকে এই দুজনকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের টেকনিকে তারা জিজ্ঞাসা করেছে, যেটা তদন্তকারী কর্মকর্তারা করে। ওনাদের তো নানা ধরনের টেকনিক আছে, এই টেকনিক খাটিয়ে খাটিয়ে ওনারা কিন্তু জিজ্ঞাসা করেছেন। এবং জিজ্ঞাসা করার পর আরও নিশ্চয়ই 2-1টা ধাপ বাড়তি পাওয়া যাবে। ওনারা প্রথমত স্বীকার করেছেন যে ওনারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখন এরপর যত প্রশ্ন উত্তর চলতে থাকবে, যত জিজ্ঞাসাবাদ হতে থাকবে, এক পর্যায়ে কোনো তাদের আপনার যে শক্ত মনোভাবটা কিন্তু তারা কিন্তু একসময় কলাপস করে, এবং কলাপস করে কিন্তু অনেক সত্য কথা বলে দেয়। কিন্তু এখন আমরা দেখলাম যে 14 দিনের রিমান্ডের পর আদালত থেকে বেরিয়ে উনি তো কলাপস করলেনই না, পুরো উল্টো কথা বললেন। উল্টো কথাটা কি? যে উনি হত্যা সম্পর্কে কিছু জানেন না, এর সঙ্গে উনি জড়িত নন। ভাবুন, তার মানে কি? তার মানে শুরুতে যেটা ছিল যে উনি হত্যার সঙ্গে জড়িত, এখন উনি বলছেন যে উনি হত্যার সঙ্গে জড়িতই নন। তাহলে এই 15 দিনে কি তাহলে ওনাকে নানা ধরনের ট্রিটমেন্ট হয়েছে, কি হয়েছে না, হয়তো ওনার আত্মবিশ্বাস বেড়েছে, যে অস্বীকার করে পার পাওয়া যাবে হয়তো বা, নাকি কি আমি জানি না, বলতে পারবো না। কিন্তু নানা ধরনের প্রশ্ন কিন্তু মানুষের মনে আসবে। এবং এখানে আমি দেখলাম যে বিক্ষিপ্তভাবে নানা ধরনের প্রশ্নের মুখে উনি দুটো কথা আমার খুব কানে লেগেছে। প্রথমত কথা হলো, একজন বলতেছিলেন, যখন উনি বললেন যে আমি হত্যার সঙ্গে জড়িত না, আমি জানি না কিছু, তখন একজন লোক বলেছিল সিসিটিভিতে তো আপনাকে দেখা গেছে। তখন দেখলাম এই ফয়সাল সাহেব তড়িৎ বেগে বললেন, হ্যাঁ আমাকে দেখা যেতে পারে, কিন্তু আমি গুলি করেছি এটা তো দেখা যায়নি। তার মানে সিসিটিভিতে যাকে দেখা গেছে ওটা ফয়সাল ছিল, এটা ফয়সাল সাহেব স্বীকার করছে। বাট উনি গুলি করেছে কি না এটাও দেখা যায়নি, অতএব উনি নিজেকে নির্দোষ দাবি করছেন। তার মানে উনি ওই সময় ছিলেন, এটা স্বীকার করলেন উনি। তাহলে তারপরে কী হলো? তাহলে উনি ইন্ডিয়া পালালেন কেন? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসবে, একটা প্রশ্ন একটা কিন্তু জড়িয়ে থাকবে। এরপর এক পর্যায়ে উনি যে কথাটা বললেন, যেটা নাকি এই আলোচনার মূল বিষয়, সেই জায়গায় উনি বললেন, আমরা শুনলাম, আমিও তোকে শুনেছি আর কি ভিডিওতে, তিনি বললেন যে এর সঙ্গে জামাত শিবির জড়িত হতে পারে, তাদের দিকে খেয়াল করুন। এবং তারপরে উনি আরেকটা কথা বললেন যে ওসমান হাদি নিজেই নাকি জামাত শিবিরের সঙ্গে জড়িত ছিলেন। দেখুন, আমি কয়েকদিন আগে যখন তাকে প্রথম ধরা হয়, তখন আমি একটা কথা বলেছিলাম যে এটা নিয়ে এখন না রাজনীতি শুরু হয় আবার। কারণ ফয়সাল সাহেব, ওনাকে কি আপনারা মনে করেন উনি সত্যবাদী যুধিষ্ঠির? উনি যা বলবেন সেটাই কি আপনার সত্য বলে ধরবেন? এখন উনি যদি একজনের নাম বলে দেয় যে অমুকে জড়িত, তখন আব্দুর রহিম নামে এক লোকের নাম বললো যে আব্দুর রহিমের সঙ্গে জড়িত, আব্দুর রহিমের জন্য আমাকে এত টাকা দিয়েছে বললো। এখন তাহলে কি যত আব্দুর রহিম আছে সবাই বিপদে পড়ে যাবেন, যে তাহলে তো আমাকে ধরবে। এখন ফয়সাল বললেই কি সেটা গ্রহণযোগ্য? ফয়সাল তো একেবারে এক এক কথা বলছে। ফয়সালের কথার উপর আপনি কতটুকু নির্ভর করবেন? কিন্তু আমি নিশ্চিত এই যে উনি জামাত শিবিরের কথা উচ্চারণ করেছেন, এতেই কিন্তু এখন জামাত শিবিরের বিরুদ্ধে নানা ধরনের রাজনীতি শুরু হয়ে যাবে। বলা শুরু হবে জামাত এরকম করে, বলা শুরু হয়ে যাবে জামাত ইচ্ছাকৃতভাবে এই ইলেকশনে একটা এগিয়ে থাকার জন্য এই কাজটা করেছে। বলা হবে জামাত আগে থেকেই নির্বাচন পিছিয়ে জায়গাটা চাচ্ছিল, এই ঘটনার মাধ্যমে নির্বাচনটাকে পেছানোর জন্য তারা চেষ্টা করেছে। এগুলো কিন্তু আলোচনা হতে থাকবে। এই আলোচনা হলে এই আলোচনাগুলি যে একেবারেই ভিত্তিহীন, আমি কিন্তু সেই দাবি করছি না। কারণ দাবি করছি না এই কারণে, দাবি করলে যেটা আমাকে প্রমাণ করতে হবে, তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে শরীফ ওসমান হাদিকে মেরে তারা মনে করেছিল যে তারা জয়ী হয়ে গিয়েছে, তারা জিতে গেছে, এক হাদিকে মারলেই কণ্ঠ রোধ করা সম্ভব। কিন্তু না, তাদের ভুল অবশ্যই বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে, আশা করি, যে হাদিকে মেরে থামানো সম্ভব নয়। এক হাদিকে মারলে এরকম হাজারো হাদি দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদিকে যারা দুনিয়া থেকে সরিয়েছে, যারাই জড়িত থাকুক না কেন ঘটনার সঙ্গে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে। তাদেরকে খুব শীঘ্রই চিহ্নিত করা দরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলে চাই হাদি হত্যার সঠিক তদন্ত করে শরীফ ওসমান হাদির ন্যায় বিচারটা যেন দেওয়া হয়।
হাদি বলেছিল যে আমার মৃত্যুর পরে অন্তত আমি যেন সঠিক বিচারটা পাই। আশা করি সেটা সম্ভব হবে। সরকার সেগুলো খতিয়ে দেখবে, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুবই দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনবেন। আমরা সেই প্রার্থনা করি, সেই কামনা করে ভিডিওটা শেষ করছি। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি।